নমস্কার দাদা। আপনি কেমন নমস্কার। আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? যে আমরাও ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আমরা যার সাথে কথা বলতে যাচ্ছি উনি হচ্ছেন যে চঞ্চল চক্রবর্তী। উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অধিবাসী, উনি কলকাতায় থাকেন। তো আমরা আজ ওনার কাছ থেকে জানবো যে কলকাতাবাসী হিসাবে, বাঙালি হিসাবে এবং ইন্ডিয়ান নাগরিক হিসাবে আসলে ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবছেন বা শেখ হাসিনার ব্যাপারে কি ভাবছেন, এই বিষয়ে আমরা কথা বলবো। তো দাদা, আপনি তো কলকাতায় থাকেন। হ্যাঁ, আমি একটা কলকাতায় থাকি। জি, একটা সময় ছিল যখন কলকাতাতে আমাদের বাংলাদেশের লোকজন যাতায়াত করত। এখন ভিসা জটিলতা এবং অনেক কিছু কারণে হয়তো যাতায়াত করছে না। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, রাশেদ সাহেব, প্রথমেতেই আপনাকে এবং আপনার সকল দর্শক শ্রোতা মাধ্যমে আমি আমার ইউটিউবের সকল, মানে আপনার ইউটিউবের সকল দর্শককে জানাই আমাদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি। প্রথম কথা হচ্ছে, ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ। শুধু প্রতিবেশী দেশ বললে পরেতে ভুল বলা হবে। ভারত এবং বাংলাদেশ পরস্পরের উপরেতেই কিন্তু নির্ভর করে চলে, এবং সেটা আজকের না, এটা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকে আজকে পর্যন্ত। এবং এখানেতে তো আমরা বহু পর্যটককে দেখেছি বহুভাবে আসতে, কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর থেকে হঠাৎ করে যে ক্ষমতা দখলের প্রক্রিয়া চললো বাংলাদেশে, তারপরেতে ভারতবর্ষের কিন্তু ভিসা প্রক্রিয়াকে অনেক কঠিন করে দেওয়া হয়েছে, যার জন্য আজকে কিন্তু ভারতবর্ষেতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কম। আমরাও হয়তো যাচ্ছি কম, আমরা ভারতীয় হিসেবে তো বাংলাদেশে যাচ্ছি কম, কিন্তু আমাদের তো ভিটে মাটি অনেক কিছুই বাংলাদেশে ছিল। আমি ছিল কথাটা বললাম, আছে না, ছিল। তো দাদা, এই যে এখন যে বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশের এখন যারা আছে বা বাংলাদেশে একটা ভাইব উঠেছে ভারত বয়কট। এটা অবশ্য এখন না, এটা আরো অনেক দিন আগে থেকে প্রতি রমজানে আমাদের একটা ভারত বয়কটের একটা জৌলুস উঠে। এখন তো ভারত অনেক কিছুই, আমাদের বর্ডার বন্ধ, সবকিছু বন্ধ। এরপরে ভারত, এর পরেও এই যে গত মনে হয় সম্ভবত দুদিন তিন দিন আগেও ভারত থেকে আমাদের কয়েক হাজার টন কাঁচামরিচ আনতে হলো, চাল ডাল সবকিছু আনতে হয়। আপনি কি মনে করেন যে ভারত এখন আমাদের দেশের যে অবস্থা বা যেভাবে ভারতকে ঘৃণার চোখে দেখতেছে, এতে কি আসলে ভারত সরকারের উচিত যেসব খাদ্যদ্রব্য দেওয়া আমাদের দেশকে? দেখেন রাশেদ সাহেব, একটা কথা বলি, ভারতবর্ষের এই ধরনের প্রপাগান্ডা ভারতবর্ষের বিরুদ্ধে বহুদিন ধরে চলছে, এবং তাতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরেতে খুব বেশি প্রভাব পড়েছে। সরকার এতে প্রভাবান্বিত নয়, এইটুকু আমি বলতে পারি। এখনো পর্যন্ত ভারতবর্ষ বন্ধু মনোভাবাপন্ন রেখেই বাংলাদেশের সাথে কাজ করছে, কথাবার্তা বলছে, সবকিছু করছে। সেখানেতে যদি ডাইরেক্ট কিছু হয়, এটা তো সামাজিক মাধ্যমে যেটা হচ্ছে সেটা সামাজিক মাধ্যমেতে বেশি হচ্ছে, এবং এর ফলেতে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সমাজের মধ্যেও পড়ছে। বাংলাদেশ সম্বন্ধে যে একটা উচ্চ ধারণা ছিল ভারতবর্ষের লোকেদের, সেই ধারণার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এটা অনস্বীকার্য, কিন্তু এটা সত্যি। তো সেই জায়গাটার থেকে ভারতবর্ষ, ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে, সরকারের যে আঙ্গিক সেই আঙ্গিকের থেকে ভারতবর্ষ এখনো পর্যন্ত তার সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। কিন্তু কতদিন সেটা করবে, কিভাবে সেটা করবে, সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন। একটা কথা একটু বলেন যে আমরা যেরকম এই যে ফেসবুকে বাঙালি, আমি হ্যাঁ, বাংলাদেশি লোকজন, আমি পুরো দেশের জনগণের সাথে আমার নিজেকেও বলি বাংলাদেশি, যেইভাবে ভারত বিদ্বেষী কথাগুলো আমরা বলি, এদিকে আপনাদের কি মন খারাপ হয়ে? অবশ্যই হয়, অবশ্যই হয়। কারণ কোনো সময়তে তো ভারতীয়রা ভাবেনি যে বাংলাদেশ থেকে এই ধরনের কথা ভারতবর্ষের সম্বন্ধে আসবে। এরকম ধরনের তো কোনোদিন দিন আসবে আশা করেনি। 71 সালের কথা যদি আপনারা মনে করেন, অবশ্যই 71 সালেতে তখন আমারই জন্ম হয়নি,
কিন্তু আমি যেটা পড়েছি, যেটা জেনেছি, ভারতবর্ষের তো উন্মুক্ত দ্বার ছিল। কলকাতায় বসে তো প্রাদেশিক শাসন, বাংলাদেশের গভর্নমেন্ট এখানেতে বসে শাসন ব্যবস্থা চালিয়েছে। সেখানে তো কয়েক কোটি মানুষ তো ভারতবর্ষের বুকেতে এসে বাস করেছে। তো আমাদের সেখানেতে একটা খোঁচা তো লাগে, রাশেদ সাহেব, একটা খোঁচা লাগে। এই ধরনের কথাবার্তাগুলোর একটা পরিশীলিত, একটা পরিমার্জিত ভাব থাকলে পরেতে বোধহয় সেটা ভারত এবং বাংলাদেশ উভয়ের ক্ষেত্রেই খুব বেশি সুবিধাজনক রাস্তা হতো। আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল, উনি বিভিন্ন সময় বলতেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। হ্যাঁ, আজকে 14 মাসের ভিতরে একজন ভারতীয়কে ওনারা ডিপুট করতে পারলেন না। আপনার কি মনে হয় যে আপনার দেশের গভর্নমেন্ট এটার জবাব চাওয়া উচিত যে 26 লক্ষ ভারতীয় কই গেল? দেখেন, ওই যে প্রথমেতেই কথাটা বললাম যে সরকারি মাধ্যমে তো তো আসেনি। সরকার কিন্তু সরকারি মাধ্যমের কথাগুলোর ঠিক জবাব দিচ্ছেন। যেরকম আপনাদের খাগড়াছড়ি নিয়ে যখন কথা হয়েছিল, তখন সরকারি মাধ্যমেতে কথা বলা হয়েছিল এবং সেখানেতে কিন্তু সরকারি মাধ্যমেতে তার উত্তরও দেওয়া হয়েছে। উত্তর এবং কড়া ভাষায় উত্তর দেওয়া হয়েছে। আমি আসিফ নজরুল সাহেবকে অন্য কিছু বলছি না, কিন্তু ওনার এই ধরনের অবিবেচকের মতো কথাবার্তা বোধহয় বলাটা উচিত হয়নি। 26 লক্ষ ভারতীয়র মধ্যে 26 জনকে অন্তত পক্ষে চিহ্নিত করা উচিত ছিল। আজকে তো 14 মাস হয়ে গেছে, কজনকে উনি ধরতে পেরেছেন? একজনকেও তো পারেননি। আসলে আমার যেটা বাইরে থেকে দেখে, ভারতবর্ষ থেকে দেখে বাংলাদেশকে যেটা মনে হয়েছে, এনারা এনাদের ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে যা বলছেন বা যা করছেন সেগুলো বোধহয় ঠিক করছেন না। এর প্রতিদান বোধহয় খুব খারাপ হবে। সুপ্রিয় দর্শক, আমরা যে চঞ্চল চক্রবর্তীর সাথে কথা বলছি, উনি কোনো রাজনৈতিক নেতাও নন বা অনেক বড় কিছু নন, একদম সাধারণ একজন নাগরিক ভারতের, আমাদের মতোই। আজকে আসলে ওনার মনোভাব, যে আমাদের উপর ওনাদের মনোভাব কি, এটা বুঝার জন্য, যে সবার সাথে তো যে আর কথা বলা যায় না, যে একজন যেমন ভাত, পুরো ভাত রান্না করার পরে একটা চাপতে যেমন সবারটা বোঝা যায়, ওনাকে দিয়ে আমরা ওটাই বোঝার চেষ্টা করছি যে আসলে আমাদের প্রতি ওনাদের এখন পর্যন্ত যা কথাবার্তা হলো তাতে কিন্তু আমাদের প্রতি এখনো ওনাদের মায়া মহব্বত, যে পাশাপাশি বাড়ি ঘর, এটা এখনো আছে ওনাদের। তবে এটা কতদিন টিকে, এটা আসলে চিন্তার বিষয়। আমরা কতটুকু আগাতে পারি, মন খুলে ওনারা কতটুকু আগাবে। তো চলুন আরো কথা বলা যাক, দেখা যাক। চঞ্চল দা, বিক্রম মিশ্রি আপনাদের যে পররাষ্ট্র হ্যাঁ, সচিব মনে হয়, হ্যাঁ, পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র, ওনার একটা ইন্টারভিউ, সম্ভবত বাংলাদেশ থেকে 200 কতজন সাংবাদিক সম্ভবত ওখানে গিয়েছেন, হুম, হুম, যেটা ওনার বিভিন্ন সময় যায় ওনারা। হুম, ওখানে ওনার একটা ইয়েতে দেখলাম যে ওনাকে জিজ্ঞেস করা হলো যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে কিনা, শেখ হাসিনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত দিবে কিনা, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট নাকি চেয়েছেন। তো আমি যতটুকু জানি এটা ভার্বাল ভাবে একবার মনে হয় বলেছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে ফেরত দেওয়ার জন্য, ভার্বাল। কিন্তু এইখানে আমরা যা দেখতেছি আমাদের বিভিন্ন পত্র পত্রিকা, তাতে লেখা যেন একরকম বোঝা যায় যে মানে মনে হয় ভারত গভর্নমেন্ট আগামী কাল শেখ হাসিনাকে বিমানে করে পাঠিয়ে দিবে। আপনার কি মনে হয় এজ এ ইন্ডিয়ান? অ্যাজ এ ইন্ডিয়ান বলবো না আমি, প্রথমেতে তাহলে পরেতে বিক্রম মিস্ত্রির প্রসঙ্গেতেই আসি। জি। তো বিক্রম মিস্ত্রি যে কথাগুলো বলেছেন তার মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। উনি কিন্তু একবারের জন্যও বলেননি যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হচ্ছে। 5 আগস্ট 2025 আমাদের সংসদে এটা নিয়ে আলোচনা হয় এবং তার পরবর্তী সময়তে 7ই আগস্ট বোধহয় 2024 এইটাকে নিয়ে বিক্রম মিশ্রি প্রথম একটা স্টেটমেন্ট দেন যে সর্বদল মানে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে আমাদের ভারতে আশ্রয় দেওয়া হবে। এইখানেতে কিন্তু উনি আজকে প্রায় 1 বছর বাদে সরকারি আমলা এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তো নন, সরকারি আমলা, এবং উনি ওনার প্রোটোকলের মধ্যে থেকে যে কথাটি বলেছেন সেই জায়গাতে কিন্তু উনি খুব স্পষ্ট যে আমরা আগের পজিশন থেকে সরে আসিনি।
আগের পজিশনেতে কি ফেরত দেবার কথা হয়েছিল নাকি? আগের পজিশন মানে হচ্ছে আমরা আশ্রয় দিচ্ছি, এবং সেটা সর্বদল সম্মতভাবে। সেখানেতে শুধু একা বিজেপি নেই, সেখানে বিজেপি আছে, বিরোধী কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, ডিএমকে আছে, মানে সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হ্যাঁ, হাসিনা ভারতবর্ষে থাকবেন এবং উইথ প্রোটেকশন থাকবেন। আজকের দিনে তো তার কোনো বত্যয় হয়নি, কোনো বত্যয় হয়নি। এবং সেই কথাগুলোই কিন্তু ওনারা বলেছেন, এবং বারে বারে বলছেন যে ভারত চায় একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, বাংলাদেশেতে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। হোয়াট ডাজ ইট মিন বাই ইনক্লুসিভ ইলেকশন? ইনক্লুসিভ ইলেকশন মানেই তো সেখানেতে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন। আজকে যে জিনিসটা এত কিছু আলোচনা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, আওয়ামী লীগের সম্বন্ধে এত কিছু ইয়ে করা হচ্ছে, এটা কি আখেরে খুব লাভবান হচ্ছে বাংলাদেশ? আমার তো অ্যাজ এ ভারতীয় এবং প্রতিবেশী, সব থেকে বড় কথা হচ্ছে, আমি আমি অ্যাজ এ হিউম্যান বিং এবং খুব সাধারণ মাপের মানুষ হিসেবে তো একটাই কথা বলতে পারি, আমার প্রতিবেশী যদি ভালো থাকে, আমিও ভালো থাকি। আমি অনেক কিছু চেঞ্জ করে নিতে পারি, আমি আমার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারি না। আমি আমার প্রতিবেশীর মনোভাব যদি ঠিক না করতে পারি, তাহলে পরেতে কিন্তু আমি কোনোদিন এগুতে পারবো না। ভারতবর্ষ অ্যাজ এ রাষ্ট্র সবসময় চায় তার প্রতিবেশীরও উন্নতি হোক, তারও উন্নতি হোক। বিক্রম মিশ্রির কথায় কিন্তু সেই বার্তা সব সময়তে প্রকাশ পেয়েছে, কোনো জায়গায় প্রকাশ পায়নি হাসিনাকে কালকে সকালবেলা উঠেই আপনাদের আর্মির হাতেতে তুলে দেওয়া হচ্ছে। নো, সরি, উই আর সরি টু সে, এই কথা যদি বাংলাদেশ মিডিয়াতে প্রচলিত, মানে প্রচারিত হয়, তাহলে পরে তো এটা ভুল প্রচারিত হয়েছে। দাদা, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি নোবেল লরিয়েট বর্তমান, ডাক্তার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের দেশেও নোবেল লরিয়েট আছেন। ওনার যে কথাটা ছিল প্রথমে আপনার 7ই আগস্ট, আপনি ফ্রান্সে থাকা অবস্থায়, যে উনি চোখে চোখ রেখে কথা বলবেন, প্রয়োজনে 7 সিস্টার হামলা করবেন, ভেঙে টুকরো করে দিবেন, এই কথাটা ওনার মতন এত বড় একজন লোক, যাকে সারা পৃথিবী সম্মান করে, একজন নোবেল লরেটকে কিন্তু যে দেশের হোক সবাই সম্মান করে। হুম। যেমন আপনাদের দেশে আছে, আমাদের এখানে আছে, পাকিস্তানে আছে মালালা ইউসুফ, হ্যাঁ। মায়ানমারের আছে আং সান সুচি, সম্মান করে, ওদের সম্মান হয়। হুম। হুম। ওনার মুখ থেকে এই কথা শোনার পরে আসলে আপনারা কি চিন্তা করছেন? সাধারণ জনগণের কথা, আমি সরকারে যাচ্ছি না, যে আপনাদের সাধারণ জনগণের এই কথাটা শোনার পর কেমন লেগেছিল? রাশেদ সাহেব, খুব সত্যি কথা বলতে গেলে পরেতে ইউনূস সাহেব সম্পর্কে হাই হোপস ছিল। হাই হোপস ছিল মানে এই আন্দোলনের আগে বা পরের কথা বলছি না। ইউনূস সাহেব যখন নোবেল লরিয়েট হলেন, তখন তার আগের থেকেই ইউনূস সাহেবের সম্পর্কে জানি এবং তাতে খুব হাই হোপস ছিল। কিন্তু 7ই আগস্ট 2024 উনি যে ভাষণটা দিলেন, সেটা কি খুব সেটার থেকে একটা জিনিস মানে খুব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল না যে এটা খুব একটা বৈমাত্র সুলভ আচরণ হচ্ছে, একজন প্রতিবেশী সুলভ আচরণ হলো না। চোখে চোখ রেখে কথা তো আমরা তো বলছি না। ভারতবর্ষের লোক আজকে 150 কোটির দেশ ভারতবর্ষ, চোখে চোখ রেখে কথা যদি বলতে হয়, সেটা কি খুব শোভনীয় হবে, না খুব ভালো হবে? আমরা তো আলাপ আলোচনার মাধ্যমে প্রতিবেশীকে সম্মান জানিয়ে কাজগুলোকে করতে চাই, আমি এখনো সেটা মনে করি। তবে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন, সেটা আমাদের কাছে, সাধারণ ভারতবর্ষের লোকের কাছে নিন্দনীয় লেগেছে। কারণ 7 সিস্টার্স আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীর যেরকম আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, বাংলা আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ 7 সিস্টার্স। আরেকটা প্রশ্ন করি, সেটাও অবশ্য জিওপলিটিক্স বা রাজনীতি বলা যায়। এটা হচ্ছে যে আপনাদের এখানে একজন লিডার আছে, বিজেপি সম্ভব, কি জানি নাম, ওনার নামটা ভুলে গেছি, কি ইয়ে, মানে উনিও খুব শক্তভাবে কথা বলেন। তো ওনার কথাবার্তা, উনি এজ এ বিজেপি হোক আর যে দলে, উনি একজন এলাকা ভিত্তিক যেটাই হোক। লিডার। আর আমাদের দেশের
জামাত ইসলামের আমিরে জামাত, এটা কিন্তু বহু বড় হুম। পোস্ট। আমিরে হুম। জামাত এটা অনেক বড় পোস্ট। ওনার মতো ভদ্রলোক যখন জাতিসংঘের সবার মেহমান হিসেবে যায় ডাক্তার ইউনূসের সাথে, এবং ওখানে মিটিং এ বলে যে 50 লাখ লোক আছে, 25 লাখ গজবাতুল হিন্দ করবে, এই কথা শোনার পরে কি আপনারা একটু ভীত হন নাই? তো না, এটা একটা হাস্যকর কথাবার্তা, হাস্যকর কথাবার্তা। তার কারণ এটাতে আমার বলা উচিত ছিল বোধহয় না হেসে, যে না সত্যি আমরা খুব ভয় পেয়েছি। 50 লাখ লোক, আর আমাদের 150 কোটি মানুষ। 50 লাখ লোক নিয়ে 150 কোটি মানুষের উপর হামলা করলে পরেতে 150 কোটি মানুষ টিকবে কিনা সন্দেহ। হয়তো এই ধরনের কথাবার্তা মনোভাব পোষণ করা উচিত ছিল। কিন্তু ওনাকে খুব সম্মানের সাথে জানাচ্ছি, একটা আদলা ইট আগে ছুঁড়ে দেখুন, তারপরেরটা ভারতবর্ষ বুঝে নেবে। তো আমার তো মনে হয় এখানে একটা কথা কি জানেন, যে আপনার ইন্ডিয়াতে আমি যতটুকু জানি সম্ভবত 35 কোটি মুসলমান আছে, ঠিক না? হ্যাঁ। 35 কোটি, তাহলে বাংলাদেশে তো 18 কোটি, আমরা জনসংখ্যা 18 কোটি বা 20 কোটি বলি, তার মধ্যে ধরেন আমি 19 কোটি মুসলমানই ধরলাম। হ্যাঁ, তাহলে আমার দেশ থেকে কি 50 লাখ লোক গাজবাতুল হিন্দ করার জন্য যাওয়ার দরকার আছে? আপনাদের ওখানে যারা বসে রয়েছে এরাই তো করে ফেলতে পারে নাকি? এটা তো অনেক বেশি করতে পারতো। আসলে ব্যাপারটা কি জানেন তো, এই জামাত, আজকে যারা জামাত হয়েছে বাংলাদেশেতে, অ্যাকচুয়ালি 1947 সালের আগে জামাত তৈরি হয়েছিল জামাতে হিন্দ নামে। এবং এই জামাত তখন কিন্তু ভারতবর্ষের পার্টিশনের এগেনস্টে ছিল, অ্যান্টি পার্টিশন ছিল। আর আমি নিজে সাধারণভাবে এরকম অনেক মুসলিম, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের সাথে কথা বলে দেখেছি, দে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। তাতে গজবাতুল হিন্দের কথাই আসে না। আমরা এখনো পর্যন্ত, মানে আমি ধর্মীয় প্রসঙ্গকে না টেনেই বলছি, আমাদের এখানেতে এখনো পর্যন্ত একটা জিনিস অন্তত পক্ষে মানা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের সময়তে আমরা উৎসব করতে পারি, কিন্তু ধর্মের জায়গায় ধর্ম। ভারতবর্ষের সেকুলারিজম বা ভারতবর্ষের চরিত্র একটু বোধহয় আলাদা, একটু আলাদা। ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ, হ্যাঁ, বৃহৎ অবশ্যই। গণতান্ত্রিক দেশ। এই যে আপনি যে শব্দটা বললেন না, যে উৎসব যার, এই ধর্ম যার যার, উৎসব যার সবার। যার উৎসব সবার। ভাই এই কথাটা বলার কারণেই তো শেখ হাসিনা হয়ে গেছিলেন যে কাফেরের মতো, যে উনি হিন্দু। এটা কি আপনারা শুনছেন সম্ভবত? হ্যাঁ, এবারের শেখ যে হাসিনা। এবারের যে দুর্গা পূজা, সেইখানে হুম। এই যে আমাদের জামাতের লোকজন যে বিভিন্ন কথা বলা, যেমন আপনি সম্ভবত শুনেছেন বিশাল আইনজীবী শিশির মনির, উনি হুম। বলেছেন যে যে রাম কৃষ্ণ, তারপর আমাদের মোহাম্মদ, জিসাস, হুম। এরা সব এক, অনেক বছর পরে কিন্তু। হুম। এটা নিয়ে আবার আমাকে কেউ কেউ প্রশ্ন করেছে, ভাই কথাটা কেমন লাগলো? আমি বলি যে দেখেন, এখন পর্যন্ত ভোটের ভোটের জন্য মনে হয় জামাত এটা বলেছে, হয়তো ভোটের আগের দিন বলবো যে সবাই নবী ছিল, সব সমান। আপনার কি হ্যাঁ। মনে হয়? হ্যাঁ, এই 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 ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য জামাতের মধ্যে রয়েছে। জামাতের মধ্যে রয়েছে, হয়তো কালকে তারা অন্য কাউকে পাঠিয়ে আমাকে হ্যাকেলও করতে পারে। ইন্ডিয়াতে বসে আমি হ্যাকেলড হতে পারি। কিন্তু তারপরে তো আমি বলছি জামাতের এই চরিত্র রয়েছে, এবং এই চরিত্র সব সময়তেই তারা বদলায়। আজকে তাদের সিকিওর করতে হবে হিন্দু ভোট। আমার নিজের চোখে দেখা একটা ভিডিও দেখেছি, যেখানেতে দুর্গাপুজোর মণ্ডপেতে গিয়ে বলছে, আপনারা তো এতদিন অনেককে ভোট দিয়েছেন, নৌকায় ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, দাঁড়িপাল্লায় নয় কেন? দাঁড়িপাল্লায় নয় কেন? আমি তো অবাক শুনে। ভালো কথা, ওনারা ওনাদের মতো করে সাজান, গুটি সাজান। তবে আমার এখনো বিশ্বাস, আমি এখনো বিশ্বাস করি, বাংলার চরিত্র কোনোদিন বদলাবে না। বাংলার চরিত্র কোনোদিন বদলাতে পারে না। আমরা 3000 বছর ধরে বাঙালি, সেটা আজকের দিনে জিওপলিটিক্সের কারণেতে ভাগ হয়ে দুটো দেশ হয়েছি। আমরা ইন্ডিয়ান পার্টে এসেছি, আপনারা স্বাধীন দেশ বাংলাদেশ হয়েছে। কিন্তু আমাদের তো সাংস্কৃতিক বলুন, সামাজিক বলুন এবং জীবন ধারণের বলুন, জায়গাগুলো তো তো প্রচুর মিল।
প্রচুর মিল। তাতে বাঙালি মানসিকতায় এই সাম্প্রদায়িক উস্কানি বা সাম্প্রদায়কে ডেকে এনে ভোট, এটা বোধহয় বাংলায় হয় না। যদি হতো তাহলে পরেতে এতদিনে জামাত অনেক কিছু করে ফেলতে পারত। আমার জানা মতে এখন তো ধরেন আপনার কলকাতাতে, কলকাতা না পুরো ভারতবর্ষে আমার মনে হয় সম্ভবত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন বাঁচাতে হুম, নিয়ারলি আমার মনে হয় 1 লক্ষর উপরেও হবে, এরা আছে। হ্যাঁ। আপনাদের কাছে কি এদেরকে এখন বিষাক্ত মনে হয় না, এই লোকগুলোকে? না। কারণ আপনারা স্বাধীনতার সময় 1971 সালে প্রায় আমাদের 2 কোটি লোককে আশ্রয় দিয়েছিলেন। হুম। নিজেদের তখন অর্থনৈতিক অবস্থা কিন্তু তখন এই অবস্থায় ছিল না আপনাদের, না, খুব খারাপ অবস্থায় থেকে 2 কোটি লোককে খাওয়ালেন, পড়ালেন, ট্রেনিং দেওয়া, যুদ্ধে পাঠালেন। আপনাদের 16,000 সৈন্য সম্মত শহীদ হয়েছে হ্যাঁ। ওই সময় ইস্টার্ন কমান্ডে। ইস্টার্ন কমান্ডে। এখন এই যে এখন আবার আপনার এই যে এজ এ রিফিউজি, আমি তো বলবো যে এগুলো রিফিউজির মতো এখন যারা আছি, হুম। কারো বাড়ি নেই, ঘর নেই, আগুনে জ্বলে গেছে, ওখানে আশ্রয় নেই। আপনাদের কাছে মনে হয় যে আমরা মানে এটা নিয়ে আপনাদের মনে কোনো কষ্ট আছে কিনা আসলে না, না, ভারতীয়দের মাঝে? না। আমার আগেও ছিল না, আমার আজকেও নেই, আমাদের আগামী দিনেতেও থাকবে না। তার কারণ তারা আমাদের অতিথি। আমরা ভারতীয়রা একটাই কথা মনে করি, অতিথি দেবো ভব। আমরা দেবতা তুল্য ভাবে তাদেরকে সম্মান করি, তাদের রক্ষা করি। তাদের যেন কোনো অসুবিধা না হয়, নিজে দুটো কম খাবো কিন্তু আমার অতিথি যেন ভালো থাকেন। কারণ এটাও আমরা বিশ্বাস করি, বাংলাদেশের ওপরেতে যে কালো মেঘ রয়েছে, সেই মেঘ সরে যাবে। এনারাও ওনাদের কাজেতে ফিরে যাবেন, ওনারাও ওনাদের বাড়িতে ফিরে যাবেন। তাতে আমাদের কোনো কষ্ট নেই। আমরা সহাবস্থান করি। এইটাই তো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর একটা সম্পর্ক। এই কথাটাই তো প্রথমেতে বললাম, ভারতবর্ষ বাংলাদেশকে গুড নেবার, ভালো প্রতিবেশী, এবং হৃদয় থেকে সেটাকে মেনে এসছে এবং আগামী দিনেও মানবে। আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে নেপালও তো আপনাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র, হ্যাঁ। এবং নেপালে তো সৈন্য অনেক দিন পর্যন্ত সৈন্য ছিল, ইন্ডিয়ান সোলজারই নেপাল পুরোটা কন্ট্রোল করছে। আবার শ্রীলঙ্কাতে যখন তামিল হুম। তামিল টাইগারের বিরুদ্ধে তো শেষ ফাইটটা ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়েই ওটাকে শান্ত করছে। ইন্ডিপেন্ডেন্ট। হুম। এখন আমার যেটা প্রশ্ন, আমার প্রশ্ন না এটা, বাঙালিরা যেভাবে বলে, ওরা বলতে চায় যে ইন্ডিয়া একটা করতেছে হয়তো সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু করে, ওরা হয়তো ঢুকে শেখ হাসিনাকে বসাই দিয়ে যাবে। আমার বিশ্বাস হয় না এটা। কারণ আমার বিশ্বাস হয় না কেন, যে আমার মনে হয় যে এরকম করলে তো আপনার নেপালও ছেড়ে দিয়ে আসতেন, হুম। নেপালও করতে পারতেন। নেপাল তো আরো সহজ ছিল, হুম। জনসংখ্যা কম, ওদের সৈন্য নাই ঠিক মতো। আমাদের তো হুম। সৈন্য বিশাল, 1.5 লক্ষ সৈন্য। হুম। আপনার কি মনে হয় আসলে কি এরকম কিছু ঘটবে, বা ঘটার ঘটনার কোনো ইচ্ছা আছে? না, নাই। তাহলে পরে ডিপ্লোম্যাটিক রাস্তায় ভারতবর্ষ যেত না। ভারতবর্ষের ওই প্রথমেতেই একটাই স্ট্যান্ড পয়েন্ট, আমরা গুড নেবার চাই। আমরা নিজেরা নিজেদের সবসময়তে সেই জায়গাটাকে ঠিক করে রাখবো। বাংলাদেশ তো পাকিস্তান নয়, যারা সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে। তাদের জন্য অপারেশন সিন্দুর হয়, তাদের জন্য অপারেশন সিন্দুর 2 এরও বার্তা দিয়ে রাখা রয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য সেটা নেই। বাংলাদেশ তো আমার একদম প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকেতে ভারতবর্ষ, 3 দিকেতে। তাহলে পরেতে তাকে নিয়ে তো আমার অন্য কিছু না। হ্যাঁ, তার টাইম লাগছে, তার সময় লাগছে। বাংলাদেশ নিজেই ঘুরে দাঁড়াবে, এইটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। দাদা আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে হ্যাঁ। আমি আমার জন্মের পরে যখন বুঝতে শিখেছি, বিভিন্ন জিনিস বুঝতে শুনতে শিখে, তখন থেকে আমরা শুনতাম যেটা গোলামীর চুক্তি আছে বাংলাদেশের সাথে, সেটা হচ্ছে 25 বছরের যে চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি, যেটা যে চুক্তির হুম। অধীনে আসলে যে পাকিস্তানের 93,000 সৈন্য ফেরত গিয়েছিল। ফেরত দিয়েছিল। তো ওই চুক্তিটা অনেক পরে যে আসলে আমি পড়ে দেখেছি, আমার কাছে ওই চুক্তি নর্মাল একটা চুক্তি মনে হয়েছে, হুম। যেটা এখন যে ন্যাটোর চুক্তির মতোই আমার কাছে মনে হুম। হচ্ছে। ন্যাটো তো এক দেশে লাগলে সব দেশ লেগে যাবে ওই রকম। হুম। তো ওগুলা বাদ দিয়ে ওই চুক্তির বিষয়ে আমরা যাচ্ছি না, এটা লং আলোচনার বিষয়। হুম। হুম। কিন্তু বলা হচ্ছে যে গত 17 বছরে বাংলাদেশ
পুরো দেশ নাকি আপনাদের কাছে বিক্রি করে দিয়েছে, শত শত চুক্তি করেছে। And আপনাদের মনে কি, আমাদের যেমন প্রশ্ন জাগে যে এগুলো কি চুক্তি হলো বা কি, আপনাদের কাছে কি প্রশ্ন জাগে না আসলে কি চুক্তি এগুলো হইল? না, প্রশ্ন জাগেনি। কেন প্রশ্ন জাগেনি তার উত্তরগুলো কিন্তু আজকে আপনাদের পার্ট থেকে আসছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আদানির বিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি, আজকে সেখানেতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা কিন্তু সেই চুক্তি করেছেন যাতে ভারতের থেকে, এই আদানির থেকে সব থেকে কম দামেতে উনি বিদ্যুৎটা কিনছেন। পারবেন নাকি আজকে অন্য কিছু? আজকে তো মন্ত্রণালয় থেকে সেই ইয়ে আসছে। সত্যি, প্রথমেতে উল্টোপাল্টা কথা বলে অনেক কিছু বোঝানো যায় মানুষকে, বাট ইউ ক্যানট বি ফুল সাম পিপল ফর অল টাইম। এটা হয় না। আজকে সেই জায়গাটা, আজকে মন্ত্রণালয়, আপনাদের মন্ত্রণালয় সেটাকে স্বীকৃতি দিচ্ছে না, এই চুক্তিটা ঠিক ছিল। আমি একটাই জাস্ট চুক্তির কথা বললাম। না, আমাদের হাইকোর্ট বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে। হাই সুপ্রিম কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে না, চুক্তিটা ঠিক আছে। কোনো জায়গায় দেশ বিক্রির কোনো ব্যাপার নেই। ভারতবর্ষ দেশ বিক্রির রাস্তায় যাবে কেন? ভারতবর্ষ ব্যবসা করতে পারে, এটা আমি মানতে পারি। সবার সেটা তো অধিকার আছে। ব্যবসায়িক, এটা তো ব্যবসায়িক রিলেশন। সেটা ভারতের সাথে বাংলাদেশের ব্যবসায়িক রিলেশন থাকবে, আগামীতেও থাকবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিকতা কিছু নেই। তো সেই জায়গাতে ব্যবসায়িক রিলেশনেতে ব্যবসায়িক চুক্তি হয়েছে, দেশ বিক্রির চুক্তি হয়নি। বরঞ্চ আমরা তাকে সেফগার্ড করার জন্য রেডি আছি। আমি আজকের দিনেতেও আপনার মাধ্যমেতে বলছি, আপনাদের এই লড়াইতে আমি আপনাদের সাথে আছি। আপনার এই প্রসঙ্গেতে আর একটাই কথা বলি। জননেত্রী শেখ হাসিনা, আপনি যদি বলেন আমার চোখে কি, আমার চোখে মা, আমার চোখে মাদার ফিগার। আমি আমার খুব ছোট বয়সে তো মাকে হারিয়েছিলাম, কিন্তু ওনার ওই মুখের হাসিটা দেখলে পড়তে না হৃদয়ে জুড়িয়ে যায়। সেখানেতে আমি ওনার থেকে কখনো পাকিস্তান সুলভ আচরণ পাইনি ভারতীয় হিসেবেতে। ওখান থেকে আমি পেয়েছিলাম অনেক উষ্ণ আর অভ্যর্থনা। আমি বাংলাদেশ গেছি, বহুবার বাংলাদেশ গেছি, কিন্তু আচ্ছা, কোনোবার মনে হয়নি যে আমি আমার দেশ ছেড়ে অন্য দেশেতে এসেছি। আপনি কখনো 32 নম্বরে গিয়েছিলেন? 100 বার। এটা তো আমার ড্রিম, এটা আমার ড্রিম ছিল। আমি যাব, আমি নিজে পায়ে হেঁটে খুঁজে খুঁজে লোককে জিজ্ঞাসা করে, তখন আমি চিনতাম না, 2005-6 সাল, মোস্টলি বোধহয় বিএনপির আমল ছিল তখন। 5-6 সাল আমি বিএনপি গিয়েছি, ছিল। জি। বিএনপির আমল ছিল। আমি লোককে রাস্তার ধারে চায়ের দোকানেতে জিজ্ঞাসা করে 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 গেছি। কেননা ওটা আমাকে দেখতে হবে, অন্য কিছু নয়। কারণ ছোটবেলাতে বাংলাদেশ চেনা ওই 7ই মার্চের ভাষণ দিয়ে। কারণ দুটো দেশ ভাগ হয়ে যাবার পরেতে না, ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রেই বলুন আর বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে বলুন, আমরা যদিও একই ইতিহাস বহন করি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে এইগুলো জানতে দেওয়া হয় না দুটো দেশ সম্পর্কে। কিন্তু আমি যখন জানতে শুরু করলাম, প্রথম জানলাম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমার বাংলাদেশ চেনা। আর আমি 32 নম্বরে যাব না। সেদিন চোখ ফেটে জল বেরিয়ে গিয়েছিল যেদিন শুনলাম 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল যে হ্যাঁ, আমি যেতে পেরেছি, কোনো এক সময়তে আমি যেতে পেরেছি। আমার এখনো চোখের জল জল করে ভাসে ওই ল্যান্ডিং, সিঁড়ির ল্যান্ডিং এ যেখানেতে মুজিবুর রহমানকে মারা হয়েছিল। সেই স্মৃতিগুলো এখনো আমার মাথায় আছে। আমি কি করে ভুলবো? আপনি তো বললেন যে আপনি আগেও এসেছেন, আপনি কি মনে করেন যে এখন যদি আপনি বাংলাদেশে যান আপনি আগের মতো নিরাপদ ফিল করবেন বা আমি পত্র একদম করব, পত্রিকা দেখে? আমি করব না, আমি করব না। তার কারণ আমি তো জয় বাংলা ছাড়া অন্য কিছু বলতে পারবো না। ধন্যবাদ দাদা, আমাদের সময় প্রায় শেষ। শুধু হ্যাঁ, দর্শক মন্ডলী শুনলেন আমাদের চঞ্চল চক্রবর্তী দাদার মুখে। উনি কলকাতার মানুষ, আমাদের ভাষায় কথা বলে, সুতরাং আমাদের বুঝতে সুবিধা, এই জন্য ওনার সাথে কথা বললাম। দেখা হবে আরো কয়েকবার ওনার সাথে বিভিন্ন সময়, যখনই ইন্ডিয়ার সাথে আমরা কিছু করব
তখনই ওনাকে এনে জিজ্ঞেস করবো যে দাদা কি হলো, এটা আমরা নিশ্চয়ই। ওনার কাছ থেকে জানতে পারবো, কারণ উনি বাংলায় কথা বলেন, আমরা বুঝবো। বিক্রম মিস্ত্রি সাহেব হয়তো হিন্দিতে কথা বলেন, আমাদের অনেকে হয়তো হিন্দি বুঝি না, কারণ আমরা আবার হুম। বাঙালিরা তো ইংলিশ বেশি বুঝি, সুতরাং হিন্দি সিনেমা যদিও দেখি, তারপর দাদার থেকে তখন এসে এসে সবসময় শুনবো। ধন্যবাদ আপনারা সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চঞ্চল দা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। চঞ্চল দা, ধন্যবাদ। 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 নমস্কার। নমস্কার দাদা।